আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 58 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। জ্যোৎস্না ভরা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে আদার খান আজ বন্ধুর নিজের ভালোবাসার ব্যাখ্যা করলো, যেটা শুনে মৃন্ময় নিঃশব্দে হেসে বলল, ট্রাস্ট মি আধার, আমি কখনো কল্পনাও করিনি তুই কাউকে ভালোবাসবি, তাও এতটা গভীরভাবে। তোরা দুইজন সারা জীবন এমন করে একসাথে থাক এবং তোদের এই ছোট সংসার সুখ শান্তিতে ভরে উঠুক। আদার হেসে কফি শেষ করে শান্ত গলায় বলল, নিজের জীবনটা কবে গোছাবি? বয়স তো কম হলো না। তুই কি আমাকে বুড়ো বলছিস? আমি বুড়ো হলে তুই বুড়ো। আফটার অল ইউ আর সেম এজ। আমার বউ আছে, কয়েক বছর পর উপরওয়ালা চাইলে বাবাও হব, কিন্তু তুই, তোর কি আছে? মৃন্ময় আকাশের দিকে তাকিয়ে স্নাহ হেসে বলল, এ জীবনে কারো প্রয়োজন নেই, আমি একাই ভালো আছি। আর কত নিজেকে এভাবে কষ্ট দিবি? কেউ না জানলেও আমি জানি তুই আজও ওই মেয়েটাকে ভুলতে পারিসনি। অথচ মেয়েটার স্বামী সন্তানকে নিয়ে সংসার করছে, আর তুই দেবদাসের মতো চলাফেরা করছিস। মৃন্ময় শব্দ করে হেসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শুধালো, ধুর, তুই যাকে নিজের থেকে বেশি ভালোবাসিস, মানে ভাবিজান যদি তোকে ছেড়ে চলে যায় কিংবা ধোকা দেয়, তাহলে কি তুই পারতি ভুলে যেতে? প্রিয়সীকে ভুলে অন্য কারোর সাথে সংসার করতে পারতি? নিজের মনে অন্য মেয়েকে জায়গা দিতি? ভাবিজান ব্যতীত তুই কারোর হতি? এক মুহূর্তের জন্য আধার থমকালো। সে এইগুলো কখনোই ভাবতেই পারে না, আর না নিজের ভালোবাসার মানুষটিকে জায়গায় অন্য কাউকে বসাতে পারবে। সে যদি মেয়েটাকে ভালোই না বাসতো, তাহলে হয়তো এখন অনেক বড় বড় কথা বলতো, ভালোবাসার বিরুদ্ধে জ্ঞান দিত। কিন্তু এখন সে নিজেই যে অসুখের মধ্যে পড়ে গেছে, সেখানে থেকে চাইলেও আর বের হতে পারবে না। বন্ধুকে চুপ করে থাকতে দেখে মৃন্ময় হাসল। আই নো এইগুলো প্রশ্নের উত্তর নেই তোর কাছে, কারণ তুইও কাউকে ভালোবাসিস আর তাকে ছাড়া থাকতেই পারবি না। তাহলে ভাব, আমি কিভাবে আমার ভালোবাসাকে ভুলে যাব? ও না হয় বেঈমান ছিল, কিন্তু আমিটা তো ওকে পাগলের মতো ভালোবেসেছি। তুই কল্পনাতেও ভাবতে পারিস না তোর ভালোবাসার মানুষটি অন্য কারোর হোক, কিন্তু আমি নিজের চোখের সামনে আমার ভালোবাসাকে অন্য কারো হতে দেখেছি। এই অসহনীয় যন্ত্রণা কই রাখি বলতো? আধারের মুখে কোনো কথা নেই, কি জবাব দিবে সেটা খুঁজে পেল না। তার হৃদয়ের মাঝেও অজানা ব্যথায় পড়ছে। সে অনুভব করতে পারে ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা ঠিক কতটা কষ্টের। আধার আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ভাবতে লাগলো মৃন্ময় অতীত। সে সময় তারা দুইজন ক্লাস 10-এ ছিল। প্রাইমারি থেকে কলেজ অবধি মৃন্ময়ের সঙ্গে পড়াশোনা করেছে সে। ছোটবেলা থেকে একে অপরকে চিনত তারা। ধীরে ধীরে তাদের মধ্যে ভাব হয় এবং একসময় খুব ভালো বন্ধুত্ব হয়ে ওঠে। এমন কোনো কথা ছিল না যেটা তারা একে অপরের সাথে শেয়ার করতো না। পুরো স্কুল জুড়ে এই একটা ছেলেকে সে আপন ভেবেছিল নিজের মাকে হারানোর পর। সে কথা খুব কম বলতো, আর তার বিপরীত ছিল মৃন্ময়। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরতো এবং ভীষণ জ্বালাতো। ছেলেটা খুবই চঞ্চল ছিল, একদম উগ্র স্বভাবের। ক্লাস 9 থেকে একটা মেয়েকে পছন্দ করতো মৃন্ময়। 1 বছর লাইন মারার পর ক্লাস 10-এ উঠে মেয়েটাকে প্রপোজ করে দেয়, তাও এক প্লেটে ফুচকা, আইসক্রিম, চকলেট ও ফুল দিয়ে। মেয়েটা সে সময় ক্লাস 7-এ পড়তো। হয়তো আবেগে পড়ে নয়তো মৃন্ময়ের বাহিক সৌন্দর্য দেখে প্রস্তাব গ্রহণ করেছিল। ওই দিন ছেলেটা এতটাই খুশি হয়েছিল যে পরনের টি শার্ট খুলে স্কুলের মাঠে ঘুরেছিল, নেচেছিল, আর সে দূর থেকে বন্ধুর পাগলামি দেখেছিল আর হেসেছিল। সব কিছু ভালোই চলছিল তাদের মধ্যে। একে অপরের সাথে জমিয়ে প্রেম করছিল। সময়ের সাথে সাথে সে আর মৃন্ময় কলেজে ওঠে এবং এসএসসি পরীক্ষা তাদের শেষ হয়। পরিবারের জন্য তো সে আর দেশে থাকতে পারেনি, বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। ওই দিন ছেলেটা কি কান্না! যেন সে নয়, তার গার্লফ্রেন্ড তাকে ছাড়া চলে যাচ্ছে। বন্ধুকে কোনো মতো বুঝিয়ে সে দেশ ছেড়েছিল, আর তার সাথে যোগাযোগ ছিল। মাসের পর মাস, বছরের পর বছর একইভাবে কেটে যায়। মৃন্ময় যখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে ছিল, তখন হঠাৎই ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তার ফোন বন্ধ, অনলাইনেও আসা বন্ধ করে দেয়। সে সপ্তাহখানেক অপেক্ষা করেছিল, তবুও ছেলেটার কোনো খবর না পেয়ে মীরার সাথে যোগাযোগ করে। আর তখনই জানতে পারে মৃন্ময় সুসাইড করে হাসপাতালে ভর্তি আছে। অপ্রত্যাশিত ঘটনা শুনে তার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়ে। চেয়েও সে এখন দেশে ফিরে আসতে পারেনি, আর না পেরেছে বন্ধুর পাশে থাকতে। সে সুসাইড করার কারণটা জানতে চেয়েছিল, তখন সে জানতে পারেনি মৃন্ময় যে মেয়েটাকে নিজের থেকে বেশি ভালোবেসেছিল, ওই মেয়েটার শেষ মুহূর্তে এসে ধোঁকায় দেয় এবং অন্য কাউকে বিয়ে করে নেয়। মৃন্ময় ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা পেশায় শিক্ষক আর মা গৃহিণী। মৃন্ময় টিউশনি করিয়ে নিজের ও বোনের লেখাপড়া খরচ চালানোর চেষ্টা করত, তবে তার অর্ধেক উপার্জন গার্লফ্রেন্ডের পিছনে যেত, হয়তো একটু বেশি। শুরুতে সব কিছু স্বাভাবিক থাকলেও একসময় মেয়েটা নিজ থেকে তাদের সম্পর্ক নষ্ট করে এবং কারণ জানায় তার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এটা শোনার পর মৃন্ময় নিজের উপর পরিবারের সাথে দেখা করে নিজের ভালোবাসার কথা জানায়। সে শুধু 2টা বছর সময় চেয়েছিল, লেখাপড়া শেষ করে কোনো একটা জব খুঁজে নেবে।
ছেলেটা ভেবেছিল আর কেউ না বুঝলে তার প্রিয়সী তাকে বুঝবে, কিন্তু বোকা ছেলে। সে জানতোই না তার ভালোবাসার মানুষটা ওই বিদেশি টাকলাওয়ালা লোকের সাথে বিয়ে করার জন্য নিজ থেকে রাজি হয়েছে। সে সময় মৃন্ময়ের ছিল শুধু রূপ, কিন্তু বড়লোক পরিবারে ছিল না, আর না তাদের অতিরিক্ত টাকা পয়সা, গাড়ি ঘোড়া, বাড়ি ছিল। মেয়েটা কি সুন্দর করে বলে দেয় সে এত বছর জাস্ট টাইম পাস করেছে, কখনো মন থেকে ভালোই বাসেনি মৃন্ময়কে, শুধু ভালো লাগতো তাই রিলেশন জড়িয়েছে, এছাড়া কিছু না। ওই দিন মৃন্ময় একটা বড়সড় ধাক্কা খেয়েছিল, যাকে সে এতগুলো বছর মন প্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সেই মেয়েটি কিনা এইভাবে ধোকা দিল তাকে। এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। বেহায়া নির্লজ্জের মতো মেয়েটার হাত পা ধরে কেঁদে কুঁদে নিজের ভালোবাসার ভিক্ষা চেয়েছিল, কারণ সে সত্যি মেয়েটাকে ভীষণ ভালোবেসেছিল। নিজের বউরূপে দেখার বড্ড ইচ্ছে ছিল, অথচ সেই মেয়েটাকে অন্য কারো বউরূপে দেখেছে। এমনকি তার সামনে মেয়েটা হাসি মুখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং ওই রাতেই বাড়ি ফেরার পথে সুসাইড করে শুধুমাত্র ভাগ্যর জোরে বেঁচে গিয়েছিল। মৃন্ময়ের মাথায় একটা কথাই গেঁথে গিয়েছিল, তার ভালোবাসার মানুষ তাকে টাকা পয়সা সম্পত্তির জন্য ছেড়ে গেছে। এরপর থেকে ছেলেটা বদলে যায়, লেখাপড়া ছেড়ে এদিক সেদিক ঘুরে টাকা কামানোর চেষ্টা করে। ছোটোবেলা থেকে মৃন্ময়ের কণ্ঠস্বর মারাত্মক ছিল। স্কুল অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রথম পুরস্কার অনেক পেয়েছে। তার দূর সম্পর্কের এক আত্মীয় তাকে গান গাওয়ার জন্য অফার দিয়েছিল, কারণ লোকটা বেশি পরিচিত লোক ছিল, যার নিজস্ব মিউজিক ব্র্যান্ড আছে। মৃন্ময় প্রথমে মানা করে দেয়, কারণ সে নিজের গানের উপর ভরসা করতো না। ছেলেটাকে অনেক বোঝানো হয়েছিল, সে বলেছিল একটা চান্স নিতে, গান হিট না হলে আর করতে হবে না। মৃন্ময় সবার কথা শুনে একটা ঝুঁকি নিয়েছিল। প্র্যাকটিস থেকে শুরু করে গানের ট্রেনিং, প্রিপারেশন সব কিছু নিয়ে নিজের দক্ষ বানিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার গানের ক্যাসেটও বের হয়েছিল। কেউই ভাবেনি ছেলেটার গাওয়া অ্যাসেট গান এতটা ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে মেয়েরা প্রচুর সাড়া দেয়। সে তো ট্রেন্ডিংয়ে ছিল এবং অনেক মিউজিক কোম্পানি থেকে অফার আসতে শুরু করে। মৃন্ময় তখন জেদ ছিল টাকা পয়সা কামানোর, কারণ এটার জন্য সে তার ভালোবাসা পায়নি। তাই তো রাত দিন শরীরে রক্ত এক করে নিজের প্রতিষ্ঠিত করেছে এবং একজন সাধারণ মৃন্ময় আহমেদ রাজ থেকে বিখ্যাত গায়ক, রকস্টার এবং এমএতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে ছেলেটার সব কিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমি অভাব নেই। সে যেটা চেয়েছিল ওটা করে দেখিয়েছে, কিন্তু তার সব কিছু থাকলেও ভালোবাসার মানুষ নেই। ঘুরে ফিরে ওই একাকিত্বের মধ্যেই থাকতে হয়। সেই দিন শুধু একজন প্রেমিক পুরুষ হেরে যায়নি, বরং এবং তার কিশোরকালে নিঃস্বার্থ ভালোবাসা হেরে গেছে। উগ্র স্বভাবের ছেলেটা দিন শেষে এক ভুল মানুষকে ভালোবেসে আচ্ছন্ন ছাড়া অতীত ভেবে আধার আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এক বেইম্যানকে ভালোবেসে তার বোন ঠকেছিল, আর আরেক সোনালাময়ীকে ভালোবেসে এই ছেলেটা ঠকেছে। সবাই তো আর এক নয় মৃন্ময়, অতীতে তুই ভুল মানুষকে চুজ করেছিলি, তার মানে এই নয় যে তুই বারবার ঠকবি। দুনিয়া থেকে না পালিয়ে একটু আশেপাশে চেয়ে দেখ, ওই মেয়েটার থেকে হাজার গুণ ভালো মেয়ে পাবি, যে কিনা শুধু তোকে ভালোবাসবে। আধার বন্ধুর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে। মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বিড়বিড় করল, আই হ্যাড টু লাভ। আধার একটু রাত করে নিজের রুমে এলো এবং এসে বউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। সে বারান্দায় ওয়াশরুম বেডের নিচে চেক করেও মেয়েটাকে পেল না। সোফার মাঝে টুনাটুনি ঘুমাচ্ছে। ওর বেশিরভাগ রুমে নয়তো বাগানে থাকে। সে আশেপাশে আরেক নজর বুলিয়ে নিয়ে চলে গেল। এত রাতে মেয়েটা আবার কোথায় আছে কে জানে। একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ আধারে পা জোড়া থেমে যায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার বউয়ের খিলখিল করে হাসার শব্দ। তার মানে মেয়েটা এই রুমে তার বোনদের সাথে আছে। আধার দাঁতে দাঁত চেপে বন্ধ দরজার নক করলো। কিছুক্ষণ পর ছায়া দরজা খুলে দিল এবং দুলাভাইকে দেখে বলল, কিছু বলবেন ভাইয়া? আধার দুই হাতে প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল, তোমার আব্বুকে বলো আমি ডাকছি। ছায়া মাথা চুলকিয়ে আর চোখে বিছানার দিকে তাকায়, তারপর আমতা আমতা করে বলে, ইয়ে আসলে আপু না, মানে আসলে আপু। তার অধৈর্য হয়। সে ছায়াকে পাশ কাটিয়ে ভিতরে ঢুকে দেখে তার বিয়াদব বউটা ঘুমিয়ে আছে, তার পাশে মায়াও আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে মগ্ন, অথচ একটু আগেই সে এদের হাসির শব্দ শুনেছে। এই দৃশ্য দেখে আধারে জল শক্ত হয়। তার মানে বিয়াদবটা আজ তার কাছে থাকছে না, আর এই জন্যই ঘুমের ভান করে পড়ে আছে। তার তো ইচ্ছে করছে মেয়েটাকে মাথায় তুলে একটা আছাড় মেরে নাটক বের করে দিতে, কিন্তু না, সে মেয়েটাকে এইভাবে হাট করবে না এবং অন্যভাবে শায়েস্তা করবে। আধার মনে মনে শয়তানি হাসি হেসে শালি সাহেবাকে উদ্দেশ্য করে বলল, তোমার আপু তো ঘুমিয়ে গেছে, আচ্ছা থাক, ওকে বিরক্ত করতে হবে না। এক দৃষ্টিতে ওখান থেকে ভালোই হয়েছে, এক দৃষ্টি এখানে থেকে ভালোই হয়েছে। আমি এখন গিয়ে মীরার সাথে আড্ডা দিতে পারবো। মেয়েটা অনেকক্ষণ ধরে আবতা করছিল। যাই হোক, তুমিও ঘুমিয়ে যাও, গুড নাইট। এই কথা বলে আধার চলে গেল এবং সঙ্গে সঙ্গে আলো একলা ফুটে বসলো। তার মানে লোকটা ওই মেয়ের সাথে আড্ডা দিবে, তাও এত রাতে? মায়া শোয়া থেকে উঠে বসলো এবং বিরক্তিকর কণ্ঠে বলল, ঠিক হয়েছে, আরও করো অভিনয়। এখন গিয়ে ভাইয়া অন্য কারোর সাথে সময় কাটাক, আর তুমি শুয়ে শুয়ে নাক ডাকো।
বোনের কথা শুনে আলো খিকিয়ে উঠল। চুপ কর বিয়াদব। মায়া মুখ ভেঙচি কেটে বলল, যেদিন তোমার বোরকে অন্য কেউ ছিনিয়ে নিবে তখন ঢং করা মজা বুঝবে। আলোর আগে গজগজ করতে করতে বিছানা থেকে নামতে নামতে বলল, তোকে আমি পরে দেখে নিচ্ছি মির্জাফরের সাউ। আলো ড্রয়িং রুম থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঘুরে এলো। পুরো বাড়ির ভিতরে একটা চক্কর দিয়ে দুজনকেও দেখতে পেল না। তার মানে কি তারা কোনো রুমে আছে? হতে পারে, কারণ সে তো বাইরে কাউকে খুঁজে পেল না। মেয়েটা আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের রুমের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দরজা খুলে ভেতরে যায় না, বরং দরজার মাঝে কান ঠেকিয়ে আড়ি পাতার চেষ্টা করলো এবং সঙ্গে সঙ্গে ধপাস করে উবুর হয়ে ফ্লোরের মাঝে ধূপ করে পড়ল। অচানক এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে গেল। সে মুখের সামনে থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে মাথা তুলে উপরে তাকায়। আধার দুই হাত বুকে বেঁধে তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আলো শুকনো ঢোক গিলে ওঠার চেষ্টা করতেই শুনতে পেল, এখানে কি আর দরজার পরার মহিলাদের মতো দাঁড়িয়ে আছিস কেন? আলো উঠে দাঁড়িয়ে ভালো করে রুমের চারিদিকে নজর বুলিয়ে নিল। আধার সেটা লক্ষ্য করে বলল, কেউ নেই। আলো হাসার চেষ্টা করে বলল, টুনাটুনিকে দেখতে এসেছিলাম, আর দরজায় আড়ি পাতবো কেন? আমি তো খুলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আপনি খুলে ফেলেন। হ্যাঁ, কথাগুলো বলে আরও তড়িঘড়ি করে পিছন ফিরে দৌড় দিতেই আধা ঝড়ের বেগে এসে দরজা বন্ধ করে দিল। ফলস্বরূপ ধরাম করে বেচারি কপাল ঠেকে গেল দরজায়। আলো দু হাতে কপাল চেপে ধরে মৃদু সুরে আত্মনাদ করলো, ব্যথা পেলাম তো। আপনি ইচ্ছে করে আমাকে হাট করছেন। আমি দরজায় কান পাততে বলেছিলাম নাকি চোরের মতো পালিয়ে যেতে বলেছিলাম? তুমি নিজের দোষে ব্যথা পেলাম আর কি? আলো পিছনে ঘুরে ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এখন তো এটাই বলবেন, আমি আপনার কে হই? আমি ব্যথা পেলাম নাকি পেলাম না তাতে আপনার কি আসে যায়? আপনি তো আপনার মীরাকে নিয়ে ব্যস্ত। তাই তো এত রাতে ওই মেয়েটার সাথে আড্ডা দেওয়ার প্ল্যান করেছেন। বউ একটু দূরে যেতে না যেতেই আপনি অন্য মেয়ের কাছে যা শুরু করেছেন। তা এখানে কি করছেন? যান না যান, ওই মেয়েটার কাছে যান। আমি সকাল হলে বাপের বাড়িতে চলে যাব। ঠিক আছে, সকালে যদি নিজ পায়ে দাঁড়াতে পারো তাহলে যেও। আলো অবাক কণ্ঠে শুধালো, এখন কি আমার পা ভেঙে দিবেন? জাস্ট আদর দিব। চলবে গাইস, পরবর্তী পার্ট ওই চ্যানেল আপলোড দেওয়া আছে, সবাই দেখে নিন।